আমি যখন ৭ মাসের অন্তঃসত্ত্বা, ঠিক তখনই আমার ভাইয়ের বাগদান অনুষ্ঠানে আমার বাবা এমন একটি কাজ করলেন যা আমার জীবনে কখনো কল্পনাও করিনি। তিনি সবার সামনে আমার নিজের মার্সিডিজ গাড়ির চাবি আমার ভাইয়ের হবু স্ত্রীর হাতে তুলে দিলেন, যেন গাড়িটি তার নিজের সম্পত্তি এবং ইচ্ছা হলেই যাকে খুশি তাকে উপহার দিতে পারেন। আমি সঙ্গে সঙ্গে চাবি ফেরত চাইলাম, কিন্তু নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার পরিবর্তে তিনি সবার সামনে আমার স্বামী মিস্টার ইয়াসিনকে এত জোরে ধাক্কা দিলেন যে তিনি গিয়ে সোজা দেয়ালে আছড়ে পড়লেন। আমি এক মুহূর্ত দেরি করিনি। কাঁপতে থাকা হাতে পুলিশে ফোন করলাম। ঠিক ২০ মিনিট পরে পুলিশ এসে পৌঁছালো। আর প্রধান পুলিশ কর্মকর্তা আমার বাবার দিকে তাকিয়ে যখন প্রথম কথাটি বললেন, তখন পুরো বাড়ি মুহূর্তের মধ্যে নিস্তব্ধ হয়ে গেল। আমি তখন ৭ মাসের অন্তঃসত্ত্বা। আমার ভাই রাকিবের বাগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আমার বাবা মায়ের বাড়িতে। বিশাল বাড়িটি সবসময় অতিথিতে ভরা থাকত। দামি মার্বেল পাথর, ঝকঝকে কাচের দেয়াল আর অভিজাত সাজসজ্জা যেন সবাইকে মনে করিয়ে দিত আমার বাবা মাহবুব রহমান কতটা বিত্তশালী। রাকিবের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে মেহজাবিনের। মাত্র ৮ মাস আগে আমাদের পরিবারের সঙ্গে তার পরিচয় হলেও আচরণে মনে হতো যেন এই পরিবারের সব কিছুতেই তার জন্মগত অধিকার রয়েছে। আমার স্বামী মিস্টার ইয়াসিন আমার কোমরের নিচে আলতো করে হাত রেখে পাশে দাঁড়িয়েছিলেন। আমি আস্তে করে বললাম, আমার পা দুটো খুব ব্যথা করছে। তিনি মুচকি হেসে বললেন, মিষ্টি খাওয়া শেষ হলেই আমরা বাসায় চলে যাব। তোমার বেশি কষ্ট করা ঠিক হবে না। ঠিক তখনই বাবা একটি কাচের গ্লাসে চামচ দিয়ে টুং করে শব্দ করলেন। সঙ্গে সঙ্গে সবার দৃষ্টি তার দিকে চলে গেল। বাবা গর্বভরা কণ্ঠে বললেন, আপনারা সবাই একটু মনোযোগ দিন। রাকিব আর মিহিজাবিনকে শুভেচ্ছা জানানোর আগে আমার হবু পুত্রবধূর জন্য একটি বিশেষ উপহার আছে। মেহেজাবিন অবাক হয়ে বুকের ওপর হাত রেখে বলল, আঙ্কেল, সত্যি আমার জন্য? বাবা মুচকি এসে কোটের পকেটে হাত ঢুকালেন। অজানা এক আশঙ্কায় আমার বুক ধড়ফড় করে উঠল। পরের মুহূর্তেই তিনি যা বের করলেন তা দেখে আমার বুক কেঁপে উঠল। ওটা ছিল আমার মার্সিডিজ গাড়ির চাবি। রূপালি রঙের সেই চাবির সঙ্গে ছোট্ট নীল রঙের একটি অলংকার ঝুলছিল। আমাদের সন্তানের প্রথম আল্ট্রাসাউন্ডের দিন মিস্টার ইয়াসিন নিজ হাতে সেটি আমার জন্য কিনে দিয়েছিলেন। বাবা চাবিটি সবার সামনে উঁচু করে ধরে বললেন, মেহজাবিন এখন আমাদের পরিবারের সদস্য হতে যাচ্ছে, তাই ওর জন্য একটি নিরাপদ, আরামদায়ক এবং সম্মানজনক গাড়ি দরকার। আজ থেকে ইন্নির মার্সিডিজ গাড়িটা মেহজাবিনের। পুরো ঘরে কয়েক সেকেন্ডের জন্য এমন নীরবতা নেমে এলো যেন সবাই নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তারপরে আনন্দে চিৎকার করে উঠল মেহজাবিন। রাকিব হেসে ফেলল। আমার মা শিরিন আক্তার অস্বস্তি নিয়ে ধীরে ধীরে হাততালি দিলেন। আর চারপাশে তাকিয়ে থাকা আত্মীয় স্বজন ফিসফিস করে নিজেদের মধ্যে কথা বলতে লাগলেন। আমি আর এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমি সামনে এগিয়ে গিয়ে দৃঢ় কণ্ঠে বললাম, না। বাবার মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। তিনি বিরক্ত হয়ে বললেন, এমনি কোনো ঝামেলা করো না। আমি সবার সামনে স্পষ্ট কণ্ঠে বললাম, ওটা আমার গাড়ি। গাড়িটি আমার নিজের নামে নিবন্ধিত। আমি আর মিস্টার ইয়াসিন গত বছর শেষ কিস্তিটাও পরিশোধ করেছি। তাই দয়া করে আমার গাড়ির চাবি আমাকে ফিরিয়ে দিন। মেহজাবিনের মুখের হাসি মুহূর্তেই উধাও হয়ে গেল। সে রাগী গলায় বলল, আপু, আপনি কি সত্যি একটা গাড়ির জন্য আমার বাগদানের অনুষ্ঠান নষ্ট করতে চাইছেন? আমি শান্ত গলায় উত্তর দিলাম, এটা শুধু একটা গাড়ি নয়, এটা আমার নিজের সম্পত্তি। বাবার চোখ মুহূর্তেই রাগে লাল হয়ে উঠল। তিনি দাঁতে দাঁত চেপে বললেন, তুমি সবসময় ভীষণ স্বার্থপর ছিলে। মিস্টার ইয়াসিন আমার পাশে এসে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বললেন, আব্বু, চাবিটা ইন্নিকে ফিরিয়ে দিন। এটা আপনার সম্পত্তি নয়, তাই আপনি কাউকে দিতে পারেন না। বাবা ক্ষিপ্ত হয়ে তার দিকে তাকালেন। আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে শেখানোর সাহস দেখিও না। মিস্টার ইয়াসিন বিন্দুমাত্র উত্তেজিত না হয়ে বললেন, তাহলে আমার স্ত্রী জিনিস নিজের বলে কাউকে উপহার দেওয়ারও চেষ্টা করবেন না। নিজের নয়, এই কথাটাই যেন পুরো ঘরের পরিবেশ মুহূর্তের মধ্যে বদলে দিল। পরের মুহূর্তে বাবা ঝাঁপিয়ে পড়ে ২ হাতে মিস্টার ইয়াসিনকে প্রচণ্ড জোরে ধাক্কা দিলেন। তিনি গিয়ে সজোরে দেয়ালে আঘাত করলেন। দেয়ালে ঝুলিয়ে রাখা পারিবারিক ছবিটিও কাত হয়ে গেল। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম। হঠাৎ তীব্র ব্যথায় আমার পেট শক্ত হয়ে এলো। আমি দ্রুত পাশের একটি চেয়ার শক্ত করে ধরে দাঁড়িয়ে রইলাম।
কয়েক সেকেন্ডের জন্য আমার নিজের হৃস্পন্দনের শব্দ ছাড়া আর কিছুই শুনতে পারছিলাম না। তারপর কাঁপতে থাকা হাতে মোবাইল ফোন বের করে আমি পুলিশে ফোন করলাম। ঠিক ২০ মিনিট পরে পুলিশ এসে বাড়িতে পৌঁছালো। ঘরে ঢুকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই কামরুল ইসলাম সোজা আমার বাবার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, মাহবুব রহমান সাহেব, ৩ মাস আগে আপনার মেয়ের কাছ থেকে চুরি হওয়া গাড়ির বিষয়ে আমাদের আপনার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে হবে। পুলিশ কর্মকর্তা এসআই কামরুল ইসলামের মুখ থেকে কথাটি বের হওয়ার সঙ্গে সঙ্গে পুরো ড্রয়িং রুম যেন মুহূর্তের মধ্যেই জমে গেল। কিছুক্ষণ আগেও যেখানে হাসি, আনন্দ আর কোলাহলে ভরেছিল পরিবেশ, সেখানে এখন এমন এক নীরবতা নেমে এসেছে যে দেয়ালে ঝুলে থাকা ঘড়ির টিকটিক শব্দ পর্যন্ত স্পষ্ট শোনা যাচ্ছে। আমার বাবা মাহবুব রহমানের মুখের আত্মবিশ্বাস ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। তার হাতে ধরা কাচের গ্লাসটি কাঁপছিল। অন্যদিকে মেহেজাবিনের চোখে মুখে ফুটে উঠল আতঙ্ক। কয়েক মিনিট আগে যে মেয়েটি আনন্দে আত্মহারা হয়ে আমার গাড়ির চাবি হাতে নিয়েছিল, সে এখন যেন বুঝতেই পারছে না কি ঘটছে। রাকিবও হতভম্ব হয়ে বাবার দিকে তাকিয়ে রইল। তার মুখে আর আগের সে হাসির লেশমাত্র নেই। ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা আত্মীয় স্বজনেরা নিজেদের মধ্যে নিচু গলায় ফিসফিস করতে শুরু করলেন। সবাই যেন একই প্রশ্নের উত্তর খুঁজছিল, একটি বাগদান অনুষ্ঠানে পুলিশ কেন এলো? আর ৩ মাস আগের গাড়ি চুরির ঘটনার সঙ্গে এই অনুষ্ঠানের সম্পর্ক বা কী? আমি তখনও এক হাত দিয়ে নিজের ৭ মাসের অন্তঃসত্ত্বা পেট শক্ত করে ধরে দাঁড়িয়েছিলাম। বাবার ধাক্কায় দেয়ালে আছড়ে পড়ার পরও মিস্টার ইয়াসিন নিজের ব্যথার কথা ভুলে আমার কাছেই চলে এলেন। তার কপালের পাশে কেটে গিয়ে সামান্য রক্ত শুকিয়ে লেগে আছে, কিন্তু তিনি যেন সেদিকে কোনো গুরুত্বই দিলেন না। তিনি শুধু আমার কাঁধে আলতো করে হাত রেখে ফিসফিস করে বললেন, তুমি ঠিক আছো তো? আমি তার দিকে তাকিয়ে জোর করে একটি হাসি দেওয়ার চেষ্টা করলাম। তারপর ধীরে ধীরে বললাম, আমি ঠিক আছি, কিন্তু আজ আর কাউকে আমার অধিকার কেড়ে নিতে দেব না। এসআই কামরুল ইসলাম চারদিকে একবার তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, আমরা এখানে কোনো আনন্দের অনুষ্ঠান নষ্ট করতে আসিনি, কিন্তু আমাদের কাছে একটি লিখিত অভিযোগ রয়েছে, যার তদন্ত করতে আমরা বাধ্য। অভিযোগকারী হচ্ছেন ইন্নি রহমান। ৩ মাস আগে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। সেখানে উল্লেখ করা হয়েছিল তার ব্যক্তিগত গাড়ির অতিরিক্ত চাবি এবং কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। তদন্ত করতে গিয়ে আমরা কিছু তথ্য পেয়েছি, আর আজকের ঘটনায় সেই তথ্যের সত্যতা মিলেছে। বাবার সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে হালকা হেসে বললেন, অফিসার, নিশ্চয়ই একটা ভুল বোঝাবুঝি হয়েছে। ও আমার মেয়ে, ওর জিনিস মানে তো আমারই জিনিস। পরিবারে এসব নিয়ে থানা পুলিশ করার কি দরকার? তার কণ্ঠে আগের মতো দৃঢ়তা ছিল না, বরং স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি ভেতরে ভেতরে বিচলিত হয়ে পড়েছেন। আমি আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারলাম না। শান্ত গলায় বললাম, না আব্বু, আমার জিনিস আমারই। ৩ মাস আগে আমার আলমারি থেকে গাড়ির অতিরিক্ত চাবি হারিয়ে গিয়েছিল। আমি তখন কাউকে সন্দেহ করিনি, ভেবেছিলাম হয়তো কোথাও রেখে ভুলে গেছি। কিন্তু আজ আপনি সবার সামনে সেই চাবিটাই বের করে মেহেজাবিনকে উপহার দিলেন। এখন আর সত্য লুকিয়ে লাভ নেই। আমার কথার পর পুরো ঘরে আবারও গুঞ্জন শুরু হয়ে গেল। একজন ফুপু বিস্ময়ে বললেন, তাহলে চাবিটা আগে থেকে নিয়ে রাখা হয়েছিল? আরেকজন চাচা নিচু গলায় বললেন, এটা যদি সত্যি হয় তাহলে বিষয়টা খুবই গুরুতর। মা শিরিন আক্তার কাঁদো কাঁদো গলায় বললেন, আজকের দিনটা অন্তত শান্তিতে কাটতে দাও, পরে বসে কথা বলা যাবে। কিন্তু তার কণ্ঠে সে আত্মবিশ্বাস ছিল না। মনে হচ্ছিল তিনিও বুঝতে পারছেন পরিস্থিতি আর আগের মতো নেই। এসআই কামরুল নিজের ফাইল খুলে বললেন, গাড়ির নিবন্ধনপত্র, বীমার কাগজ এবং ব্যাংকের ঋণের নথি আমরা যাচাই করেছি। প্রতিটি নথিতে মালিক হিসেবে ইন্নি রহমানের নাম রয়েছে। তাই তার লিখিত অনুমতি ছাড়া এই গাড়ি অন্য কাউকে দেওয়া সম্পূর্ণ বেআইনি। মেহজাবিন কাপা গলায় বাবার দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, আপনি তো বলেছিলেন গাড়িটা আপনার নিজের, আপনি কিনেছেন। বাবা এবার কোনো উত্তর দিতে পারলেন না। তার নীরবতায় যেন সব সত্য প্রকাশ করে দিল। রাকিব ধীরে ধীরে বাবার সামনে এসে দাঁড়ালো। হতাশ গলায় বলল, আব্বু, সত্যি করে বলুন, এটা কি আপুর গাড়ি? বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, গাড়িটা ওর নামে, কিন্তু পরিবারের সব কিছু তো শেষ পর্যন্ত পরিবারেরই থাকে। আমি ভেবেছিলাম নতুন সংসার শুরু করছে,
তাই দিয়ে দিই। আমি চোখের পানি আর আটকে রাখতে পারলাম না। কাপা গলায় বললাম, ছোটবেলা থেকে সবসময় রাকিবের জন্য নিজের সবকিছু ছেড়ে দিয়েছি। আমার পছন্দের ঘর, আমার প্রিয় জিনিস, আমার স্বপ্ন সবকিছু। কিন্তু আজ আমার নিজের উপার্জনের টাকা দিয়ে কিনা গাড়িটাও কেড়ে নিতে চাইলেন। আমি কি এই পরিবারের মেয়ে নই? বাবা বিরক্ত গলায় বললেন, তুমি এখন অন্য বাড়ির মানুষ। তোমার স্বামী আছে, সংসার আছে, রাকিবের নতুন জীবন শুরু হচ্ছে। ওদেরও তো কিছু দিতে হবে। মিস্টার ইয়াসিন এবার শান্ত গলায় বললেন, উপহার দিতে চাইলে নিজের সম্পত্তি দিন, অন্যের সম্পত্তি নয়। এ কথাটাই যেন বাবার রাগকে আরও উস্কে দিল। তিনি আবারও সামনে এগোতে চাইলে দুজন পুলিশ সদস্য দ্রুত তাকে থামিয়ে দিলেন। এসআই কামরুল কঠোর কণ্ঠে বললেন, দয়া করে শান্ত থাকুন। আর কোনো ধরনের শারীরিক আক্রমণ করলে আমরা সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। আমি স্পষ্ট দেখতে পেলাম বাবার চোখে প্রথমবারের মতো ভয়ের ছাপ ফুটে উঠেছে। এতদিন তিনি ভেবেছিলেন অর্থ আর ক্ষমতা দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু আজ আইনের সামনে দাঁড়িয়ে তিনি বুঝতে পারলেন সবসময় সেই প্রভাব কাজ করে না। ঠিক তখনই আমার পেটের ভেতর হঠাৎ তীব্র ব্যথা অনুভব করলাম। ব্যথার চোটে আমি কুঁকড়ে গেলাম। মিস্টার ইয়াসিন সঙ্গে সঙ্গে আমাকে ধরে ফেললেন। উদ্বিগ্ন গলায় বললেন, এমনি আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না, এখনই হাসপাতালে যেতে হবে। এসআই কামরুলও চিন্তিত হয়ে বললেন, আপনার শারীরিক অবস্থা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখনকার বিষয় আমরা সামলে নেব। আপনি দ্রুত হাসপাতালে যান। আমি ধীরে ধীরে মাথা নাড়লাম, কিন্তু বের হওয়ার আগে শেষবারের মতো বাবার দিকে তাকালাম। বাবার দিকে শেষবারের মতো তাকিয়ে আমি ধীরে ধীরে মিস্টার ইয়াসিনের হাত ধরে বাড়ির দরজার দিকে এগিয়ে গেলাম। ঠিক তখনই পেটের ভেতর আবারও তীব্র ব্যথা অনুভব করলাম। মনে হচ্ছিল কেউ যেন ভেতর থেকে শক্ত করে সবকিছু চেপে ধরেছে। হাঁটতে কষ্ট হচ্ছিল। আমার কপাল ঘামে ভিজে উঠল। মিস্টার ইয়াসিন এক মুহূর্ত দেরি না করে আমাকে দুই হাত দিয়ে শক্ত করে ধরে বললেন, ইন্নি, কথা বলো না, আগে হাসপাতালে যাই। তার কণ্ঠে এমন এক আতঙ্ক ছিল যা আমি আমাদের বিয়ের পর আর কখনো শুনিনি। আমার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছিল। তবু আমি একবার পেছনে তাকালাম। দেখলাম পুরো বাড়ির সবাই এখনও স্থির হয়ে দাঁড়িয়ে আছে। বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, মা কাঁদছেন, রাকিব হতবাক হয়ে চারপাশে তাকিয়ে আছে। আর মেহজাবিনের হাতে তখনও আমার মার্সিডিজ গাড়ির চাবি। আর সেই চাবি ধরে রাখার সাহস যেন তার আর নেই। কয়েক সেকেন্ড পর সে ধীরে ধীরে হাত খুলে দিল। চাবিটা মেঝেতে পড়ে টুং করে একটা শব্দ করল। সে ছোট্ট শব্দটাই যেন পুরো বাড়ির ভেঙে পড়া সম্মানের প্রতিধ্বনি হয়ে চারদিকে ছড়িয়ে গেল। পুলিশ সদস্যদের একজন দ্রুত গিয়ে চাবিটি তুলে নিলেন। এসআই কামরুল বললেন, এটি মামলার আলামত হিসেবে আপাতত আমাদের হেফাজতে থাকবে। তদন্ত শেষ হলে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হবে। বাবার মুখ আরও গম্ভীর হয়ে উঠল। তিনি যেন কিছু বলতে চেয়েও বলতে পারলেন না। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। মিস্টার ইয়াসিন আমাকে নিয়ে বাইরে বেরিয়ে এলেন। রাতের ঠান্ডা বাতাস মুখে লাগতেই বুঝলাম এতক্ষণ আমি কতটা মানসিক চাপের মধ্যে ছিলাম। বাড়ির সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে ছিল না, কারণ যেই গাড়ি নিয়ে এত ঝামেলা সেটি কয়েকদিন ধরে সার্ভিসিং সেন্টারে ছিল। তাই ইয়াসিন দ্রুত একটি অ্যাম্বুলেন্স ডাকার জন্য ফোন করলেন। পুলিশও বিষয়টির গুরুত্ব বুঝে জরুরি সেবা কেন্দ্রে যোগাযোগ করল। মাত্র 10 মিনিটের মধ্যেই অ্যাম্বুলেন্স এসে পৌঁছালো। আমাকে স্ট্রেচারে শুয়ে ভেতরে তোলা হলো। আমার চোখের সামনে সাদা আলো আর মানুষের ছোটাছুটি। অ্যাম্বুলেন্সের সাইরেন বাজতে শুরু করতেই মনে হলো জীবনটা যেন হঠাৎ করে অন্য এক মোড়ে চলে এসেছে। মিস্টার ইয়াসিন আমার হাত শক্ত করে ধরে বসেছিলেন। আমি তার হাতের উষ্ণতা অনুভব করছিলাম। তিনি বারবার বলছিলেন, কিছু হবে না, তুমি আর আমাদের সন্তান দুজনেই ভালো থাকবে। কিন্তু তার নিজের কণ্ঠই কাঁপছিল। আমি বুঝতে পারছিলাম তিনি নিজেও ভয় পাচ্ছেন। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা কোনো সময় নষ্ট করলেন না। আমাকে দ্রুত প্রসূতি বিভাগে নিয়ে যাওয়া হলো। একজন নার্স রক্তচাপ মাপলেন, আরেকজন শিশুর হৃদস্পন্দন পরীক্ষা করতে লাগলেন। কয়েক মিনিটের মধ্যে কর্মরত চিকিৎসক এসে আমার রিপোর্ট দেখতে শুরু করলেন। তিনি আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, আপনি মানসিকভাবে অনেক বড় ধাক্কা পেয়েছেন, সেই কারণেই জরায়ুতে চাপ তৈরি হয়েছে। আপাতত আপনাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে, তবে নিশ্চিত হতে আমরা আরও কিছু পরীক্ষা করব। আমি চোখ বন্ধ করে গভীর শ্বাস নিলাম। মনে হচ্ছিল এতক্ষণ ধরে বুকের ভেতর জমে থাকা সব কান্না
একসঙ্গে বেরিয়ে আসতে চাইছে। আমি শুধু আমার সন্তানের কথাই ভাবছিলাম। এই পৃথিবীতে আসার আগেই সে এত অশান্তি দেখছে। একজন মা হিসেবে এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? পরীক্ষা শেষ হতে প্রায় 1 ঘন্টা লেগে গেল। সেই 1 ঘন্টা মিস্টার ইয়াসিন হাসপাতালের করিডোরে একবারও বসেননি। তিনি বারবার ডাক্তারদের কাছে জানতে চাইছিলেন আমার অবস্থা কেমন। অবশেষে চিকিৎসক তার হাতে রিপোর্ট দিয়ে বললেন, একটা সুখবর আছে, আবার একটা সতর্কবার্তাও আছে। শিশুটি এখন নিরাপদ আছে, কিন্তু রোগীকে আর কোনো ধরনের মানসিক চাপ দেওয়া যাবে না। সামান্য অসাবধানতাও বড় বিপদের কারণ হতে পারে। মিস্টার ইয়াসিন আল্লাহর শুকরিয়া আদায় করে চোখ মুছে ফেলেন। তিনি কেবিনে এসে আমার পাশে বসতেই আমি তার মুখের দিকে তাকিয়ে বুঝে গেলাম আপাতত আমাদের সন্তান নিরাপদ। আমার চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ল। আমি আস্তে করে বললাম, আমি শুধু ওকে সুস্থভাবে পৃথিবীতে আনতে চাই। ইয়াসিন আমার কপালে হাত রেখে বললেন, তুমি শুধু নিজের যত্ন নাও, বাকি সব আমি সামলে নেব। ঠিক তখনই হাসপাতালের কেবিনের দরজায় নক করার শব্দ হলো। দরজা খুলতে দেখি এসআই কামরুল ইসলাম ভেতরে ঢুকলেন। তার হাতে একটি ফাইল। তিনি ভদ্রভাবে বললেন, ম্যাডাম, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত, কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার স্বাক্ষর প্রয়োজন। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তিনি ফাইল খুলে বললেন, আজকের ঘটনার পর আপনার বাবার বিরুদ্ধে 2টি পৃথক অভিযোগ প্রাথমিকভাবে নথিভুক্ত হয়েছে। প্রথমটি অন্যের সম্পত্তি বেআইনিভাবে হস্তান্তরের চেষ্টা এবং দ্বিতীয়টি আপনার স্বামীকে প্রকাশ্যে শারীরিকভাবে আঘাত করার অভিযোগ। তবে মামলা এগিয়ে নেওয়ার আগে আমরা আপনার আনুষ্ঠানিক মতামত জানতে চাই। আমি কয়েক মুহূর্ত চুপ করে রইলাম। সামনে হাসপাতালের সাদা দেয়াল, পাশে আমার স্বামী, বুকের ভেতর আমার অনাগত সন্তান, আর মাথার ভেতর ভেসে উঠছে বাবার মুখ, যিনি ছোটবেলায় আমার হাত ধরে স্কুলে নিয়ে যেতেন। সেই মানুষটাই আজ আমার জীবনকে সবচেয়ে বড় আঘাত দিয়েছেন। চোখ বন্ধ করতে একের পর এক পুরনো স্মৃতি ফিরে আসতে লাগলো। কতবার যে আমাকে বলেছিলেন, তুই আমার রাজকন্যা, অথচ আজ সেই মানুষই সবার সামনে আমার সম্মান, আমার অধিকার, এমনকি আমার স্বামীকে অপমান করতে একবারও ভাবলেন না। আমি ধীরে ধীরে চোখ খুলে এসআই কামরুলের দিকে তাকালাম। তারপর শান্ত গলায় বললাম, আইন তার নিজের পথে চলো। আমি কাউকে মিথ্যা অভিযোগে ফাঁসাতে চাই না, আবার কাউকে শুধু সম্পর্কের কারণে ছাড়ও দিতে চায় না। যা সত্য সেটাই লিখুন। আমার কথা শুনে এসআই কামরুল মাথা নাড়লেন। তিনি ফাইল এগিয়ে দিলেন। আমি কাপা হাতে সেখানে স্বাক্ষর করলাম। সেই একটি স্বাক্ষরের সঙ্গে হয়তো বাবা মেয়ের বহু বছরের সম্পর্কে শেষ আশাটুকু ভেঙে গেল। হাসপাতালের কেবিনের ভেতর তখন গভীর নীরবতা। এসআই কামরুল ইসলাম আমার স্বাক্ষর নেওয়ার পর সম্মানের সঙ্গে মাথা নত করে কেবিনে থেকে বেরিয়ে গেলেন। দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে যেতেই আমি ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিলাম। কিন্তু আমার মনের ভেতর ঝড় থামছিল না। একদিকে অনাগত সন্তানের চিন্তা, অন্যদিকে নিজের বাবার বিরুদ্ধে পুলিশের মামলা। সবকিছু যেন দুঃস্বপ্নের মতো লাগছিল। মিস্টার ইয়াসিন আমার হাত শক্ত করে ধরে বসেছিলেন। তিনি কিছু বলছিলেন না, শুধু মাঝে মাঝে আমার কপালে হাত বুলিয়ে দিচ্ছিলেন। তার এই নীরব উপস্থিতিটাই আমাকে ভরসা দিচ্ছিল। আমি চোখ বন্ধ করতেই হঠাৎ করিডোরে মানুষের তাড়াহুড়োর শব্দ শুনতে পেলাম। কয়েক সেকেন্ড পর কেবিনের দরজায় আবার কড়া নাড়ার শব্দ হলো। ইয়াসিন দরজা খুলতে দেখি প্রায় 60 বছরের এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। সাদা পাঞ্জাবি, ধূসর দাড়ি আর চোখে মোটা ফ্রেমের চশমা। তার হাতে একটি পুরনো বাদামি রঙের খাম। তিনি ভেতরে ঢুকে আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইলেন। তারপর নিচু গলায় বললেন, তুমি কি ইন্নি রহমান? আমি অবাক হয়ে মাথা নাড়লেই তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি অ্যাডভোকেট আব্দুল কাদের। প্রায় 25 বছর ধরে তোমাদের পরিবারের আইনি উপদেষ্টা হিসেবে কাজ করেছি। আজ আর চুপ করে থাকতে পারলাম না, কারণ এত বছর ধরে যে সত্যটা লুকিয়ে রেখেছি সেটা আর লুকিয়ে রাখা পাপ হবে। আমি আর ইয়াসিন একে অপরের দিকে তাকালাম। ভদ্রলোক ধীরে ধীরে হাতে থাকা খামটা আমার দিকে বাড়িয়ে দিলেন। খামটি বেশ পুরনো, কাগজের রং হলদেটে হয়ে গেছে। মনে হচ্ছিল বহু বছর ধরে কোথাও লুকিয়ে রাখা ছিল। তিনি বললেন, এই খামটি আমাকে দিয়েছিলেন তোমার দাদু, মরহুম হাজী আব্দুল করিম। মৃত্যুর আগে তিনি বলেছিলেন, যদি কখনো মাহবুব রহমান তার দায়িত্ব ভুলে যায় কিংবা তোমার প্রতি অন্যায় করে, তাহলে যেন আমি এই খাম তোমার হাতে তুলে দিই। আমি এত বছর অপেক্ষা করেছি,
কিন্তু আজকের ঘটনার পর বুঝলাম সময় এসে গেছে। আমার বুকের ভেতর কেমন যেন ধক করে উঠল। কাপা হাতে খামটা খুলতেই ভেতর থেকে কয়েকটি কাগজ বেরিয়ে এলো। প্রথম কাগজটি ছিল দাদুর নিজের হাতে লেখা একটি চিঠি, দ্বিতীয়টি একটি নিবন্ধিত সম্পত্তির দলিলের অনুলিপি, আর তৃতীয়টি ছিল একটি ব্যাংকের স্থায়ী আমানতের নথি। আমি বিস্ময়ে একবার কাগজগুলোর দিকে, আরেকবার অ্যাডভোকেট কাদেরের দিকে তাকালাম। আমি চিঠিটি খুলে পড়তে শুরু করলাম। দাদুর হাতে লেখা আমি চিনতে পারলাম। তিনি লিখেছেন, আমার আদরের নাতনি ইন্নির জন্য। যদি এই চিঠি তোমার হাতে পৌঁছায় তাহলে বুঝবে তোমার সঙ্গে বড় ধরনের অন্যায় হয়েছে। আমি জীবিত থাকতে কখনো ছেলেমেয়ের মধ্যে পার্থক্য করিনি, তাই আমার ব্যক্তিগত সঞ্চয়, গাজীপুরের ২০ বিঘা জমি এবং ঢাকার ২টি বাণিজ্যিক ভবনের অর্ধেক মালিকানা আমি তোমার নামে লিখে দিয়েছি। মাহবুবকে এই বিষয়ে জানানো হয়েছে। আমি আশা করি সে একজন বাবা হিসেবে তোমার অধিকার রক্ষা করবে। যদি সে তা না করে তাহলে এই দলিলই তোমার অধিকার প্রতিষ্ঠার সবচেয়ে বড় প্রমাণ হবে। চিঠিটা পড়ে আমার হাত কাঁপতে শুরু করলো। আমি বিশ্বাসই করতে পারছিলাম না, এত বড় সম্পত্তির কথা আমি কোনোদিন শুনিনি। দাদু মারা গেছেন প্রায় ১২ বছর আগে। সেই সময় বাবা বলেছিলেন দাদু তার সব সম্পত্তি ২ ছেলের নামে লিখে গেছেন। আমি কখনো প্রশ্ন করিনি, কারণ বাবার কথাকে সত্যি ভেবেছিলাম। আমার বিস্ময় তখনও কাটেনি। ঠিক তখনই অ্যাডভোকেট কাদের ধীরে ধীরে বললেন, শুধু এতটুকুই নয় মা, তোমার দাদু মৃত্যুর আগে মাহবুব রহমানকে স্পষ্ট করে বলেছিলেন এই সম্পত্তির কাগজ যেন তোমার হাতে তুলে দেওয়া হয়, কিন্তু তিনি সেটা করেননি। বরং পরে আমাকে ডেকে বলেছিলেন এই বিষয়টা যেন আর কখনো না তুলি। আমি তার কথায় রাজি হইনি। তখন তিনি আমার সঙ্গে সব সম্পর্ক শেষ করে দেন। তারপর থেকে আমি শুধু অপেক্ষা করেছি কবে তোমার সঙ্গে দেখা হবে। ইয়াসিনের চোখে স্পষ্ট রাগ ফুটে উঠল। তিনি ধীরে ধীরে বললেন, তার মানে শুধু গাড়ির বিষয় নয়, বছর পর ইন্নির প্রাপ্য সম্পত্তিও লুকিয়ে রাখা হয়েছে। অ্যাডভোকেট কাদের মাথা নাড়লেন। হ্যাঁ, আর আমি আশঙ্কা করছি ওই সম্পত্তির অনেকটা ইতিমধ্যে অন্যের নামে বিক্রি করে দেওয়া হয়েছে। তবে সব কাগজপত্র এখনও উদ্ধার করা সম্ভব, কারণ আসল দলিলের নকল কপি আমার কাছেও সংরক্ষিত আছে। আমার মাথা ঘুরতে লাগলো। মনে হচ্ছিল এতদিন যে মানুষটাকে আমি বাবা বলে সম্মান করেছি তার সম্পর্কে আমি আসলে কিছুই জানতাম না। ছোটবেলা থেকে তিনি সবসময় বলতেন মেয়েদের বেশি সম্পত্তির দরকার নেই, স্বামীর বাড়ি তাদের আসল ঠিকানা। তখন কথাগুলোকে স্বাভাবিক মনে হতো, কিন্তু আজ বুঝতে পারলাম সেই কথার আড়ালে হয়তো লুকিয়েছিল তার বহু বছরের পরিকল্পনা। আমি কিছু বলার আগেই কেবিনের বাইরে আবারও হঠাৎ হইচই শুরু হয়ে গেল। কয়েকজন মানুষের উঁচু গলায় কথা বলার শব্দ ভেসে আসছিল। তারপর দরজাটা হঠাৎ করে জোরে খুলে গেল। আমি চমকে তাকিয়ে দেখি বাবা মাহবুব রহমান দাঁড়িয়ে আছেন। তার সঙ্গে মা শিরিন আক্তার আর রাকিবও এসেছে। বাবার মুখ লাল হয়ে আছে। মনে হচ্ছে প্রচণ্ড রাগে তিনি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। কেবিনে ঢুকেই তিনি অ্যাডভোকেট কাদেরের হাতে থাকা কাগজগুলোর দিকে তাকালেন। মুহূর্তের মধ্যে তার মুখের রং বদলে গেল। তিনি কাপা গলায় বললেন, কাদের সাহেব, আপনি আপনি এই কাগজগুলো ওর হাতে দিলেন? অ্যাডভোকেট কাদের শান্ত গলায় উত্তর দিলেন, হ্যাঁ, কারণ আজ থেকে ১২ বছর আগে আপনার বাবার কাছে আমি যে কথা দিয়েছিলাম আজ সেই কথাই রাখলাম। বাবা এক লাফে সামনে এগিয়ে এসে কাগজগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেন, কিন্তু তার আগে মিস্টার ইয়াসিন তার সামনে দাঁড়িয়ে গেলেন। ইয়াসিনের চোখে আমি আগে কখনো এমন কঠোরতা দেখিনি। তিনি স্পষ্ট কণ্ঠে বললেন, আজ আর কোনো কাগজে হাত দেবেন না। অনেক অন্যায় করেছেন, এবার সত্যিটা সামনে আসুক। বাবা কয়েক সেকেন্ড নিশ্চুপ দাঁড়িয়ে রইলেন। তারপর এমন একটি কথা বললেন যা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। বাবার শেষ কথাটি কেবিনের বাতাসকে আরো ভারী করে তুলল। তিনি বলেছিলেন, এমনি যদি এই কাগজগুলো আদালতে নিয়ে যায় তাহলে শুধু আমার নয়, এই পরিবারের আরো অনেক মানুষের জীবন ধ্বংস হয়ে যাবে। কথাটা বলেই তিনি থেমে গেলেন। তার চোখে যে ভয় আমি দেখলাম সেটা কোনো সাধারণ সম্পত্তি নিয়ে নয়। মনে হচ্ছিল তিনি এমন কোনো সত্য লুকিয়ে রেখেছেন যা প্রকাশ পেলে বছরের পর বছর ধরে তৈরি করা তার সম্মান মুহূর্তেই ভেঙে পড়বে। আমি ধীরে ধীরে বিছানায় উঠে বসলাম। দুর্বল শরীর নিয়ে হলেও এবার আমি উত্তর জানতে চাইছিলাম। শান্ত গলায় বললাম, কি এমন সত্য আছে
যেটা লুকানোর জন্য আপনি আমার অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছেন? বাবা ঠোঁট কামড়ে চুপ করে রইলেন। তার নীরবতায় বুঝিয়ে দিল তিনি এখনও সব বলতে প্রস্তুত নন। অ্যাডভোকেট আব্দুল কাদের সামনে এগিয়ে এলেন। তিনি ধীরে ধীরে নিজের ব্যাগ থেকে আরও একটি ফাইল বের করলেন। ফাইলের ভেতরে কয়েকটি ফটোকপি, কিছু ব্যাংকের লেনদেনের কাগজ আর একটি নিবন্ধিত পাওয়ার অফ অ্যাটর্নির নথি ছিল। তিনি কাগজগুলো বাবার সামনে ধরে বললেন, মাহবুব সাহেব, আমি ভেবেছিলাম আপনি একদিন নিজেই আপনার মেয়েকে সব জানাবেন, কিন্তু আপনি সেই সুযোগ হারিয়েছেন। এখন সত্যিটা লুকিয়ে আর কোনো লাভ নেই। বাবা হঠাৎ উত্তেজিত হয়ে উঠলেন। তিনি চিৎকার করে বললেন, কাদের সাহেব, আপনি জানেন না আপনি কি করছেন? কিন্তু অ্যাডভোকেট কাদের একটুও বিচলিত হলেন না। তিনি শান্ত গলায় বললেন, আমি খুব ভালো করেই জানি, কারণ এই কাগজগুলোর প্রতিটিতেই আপনার নিজের স্বাক্ষর রয়েছে। আমি বিস্ময়ে কাগজগুলোর দিকে তাকিয়ে রইলাম। কাদের সাহেব প্রথম কাগজটি আমার হাতে দিলেন। সেখানে স্পষ্ট লেখা, দাদুর মৃত্যুর মাত্র 18 দিন পর তার রেখে যাওয়া গাজীপুরের জমির একটি অংশ বিক্রি করা হয়েছে। বিক্রেতা হিসেবে বাবার নাম ব্যবহার করা হয়েছে, কিন্তু সে সময় পর্যন্ত জমিটির মালিকানা আইনগতভাবে আমার নামে হস্তান্তরের প্রক্রিয়া চলছিল। অর্থাৎ সম্পত্তি বিক্রি করার অধিকার বাবার ছিল না। আরও অবাক করার বিষয় হলো, বিক্রির টাকা কোনো পারিবারিক হিসাবে নয়, বাবার ব্যক্তিগত হিসাবে জমা হয়েছে। আমার বুকের ভেতর যেন কেউ ভারী পাথর চাপা দিল। আমি বাবার দিকে তাকিয়ে বললাম, আপনি কি সত্যি দাদুর রেখে যাওয়া আমার সম্পত্তি বিক্রি করেছেন? বাবা এবারও সরাসরি উত্তর দিলেন না। তিনি শুধু বললেন, আমি যা করেছি পরিবারের ভালোর জন্য করেছি। তার এই উত্তর শুনে আমার ভেতরের সব কষ্ট ধীরে ধীরে রাগে পরিণত হতে লাগলো। আমি বললাম, পরিবারের ভালো নাকি নিজের স্বার্থ? এতক্ষণ চুপ করে থাকা রাকিব হঠাৎ বাবার দিকে তাকিয়ে বলল, আব্বু, আমি কিছুই জানতাম না। আপনি তো আমাকে বলেছিলেন দাদু সব সম্পত্তি আপনার নামে লিখে গেছেন। বাবা এবার ছেলের দিকেও তাকাতে পারলেন না। তার মুখের ঘাম ক্রমশ বেড়ে যাচ্ছিল। মা শিরিন আক্তারও অবিশ্বাসের দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়েছিলেন। তিনি কাপা গলায় বললেন, মাহবুব, তুমি কি আমার কাছেও সত্যটা লুকিয়েছিলে? কেবিনে কয়েক সেকেন্ডের নীরবতা নেমে এলো। তারপর বাবা ধীরে ধীরে চেয়ারে বসে পড়লেন। তার কণ্ঠে আর আগের সেই কঠোরতা নেই। তিনি মাথা নিচু করে বললেন, হ্যাঁ, আমি সত্যটা লুকিয়েছিলাম। এই একটি স্বীকারোক্তি যেন পুরো কক্ষের বাতাস বদলে দিল। মা সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়লেন। রাকিব হতবাক হয়ে দেয়ালের দিকে তাকিয়ে রইল। আর আমি বুঝতে পারলাম, এতদিন ধরে যে সন্দেহগুলোকে আমি নিজের ভুল ভাবতাম, সেগুলো আসলে সত্যি ছিল। অ্যাডভোকেট কাদের আবার বললেন, এটাই শেষ নয়। জমি বিক্রির টাকা কোথায় গেছে সেই হিসাবও আমি বের করেছি। সেই অর্থের বড় একটি অংশ দিয়ে ঢাকার উপকণ্ঠে একটি রিসোর্ট নির্মাণ করা হয়েছে, কিন্তু সেই রিসোর্টের মালিক হিসেবে মাহবুব রহমানের নাম নেই। মালিক হিসেবে অন্য একজনের নাম রয়েছে। কথাটা শুনে সবাই একসঙ্গে তার দিকে তাকালো। বাবা হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন, থামুন, আর একটা কথা বলবেন না। কাদের সাহেব দৃঢ় কণ্ঠে বললেন, কেন বলবো না? সত্য লুকিয়ে রাখার সময় শেষ। রিসোর্টটির মালিক হিসেবে যার নাম ব্যবহার করা হয়েছে, তিনি আপনার ব্যবসায়িক অংশীদার নন, তিনি একজন নারী। কেবিনে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। মা যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলেন না। তিনি কাপা গলায় বললেন, কোন নারী? বাবা চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলেন, কোনো উত্তর দিলেন না। ঠিক তখনই করিডোর থেকে একজন নার্স এসে বললেন, মিস্টার মাহবুব রহমান, বাইরে একজন মহিলা আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। তিনি বলেছেন বিষয়টি খুব জরুরি। বাবার মুখ মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। তিনি দ্রুত বললেন, তাকে বলুন আমি এখন দেখা করতে পারবো না। কিন্তু কথাটা শেষ হওয়ার আগেই কেবিনের দরজা ধীরে ধীরে খুলে গেল। ভেতরে ঢুকলেন প্রায় 40 বছর বয়সী এক মার্জিত পোশাক পরা মহিলা। তার চোখে ক্লান্তির ছাপ, কিন্তু মুখে দৃঢ়তা। তিনি সোজা বাবার দিকে তাকিয়ে বললেন, আর লুকিয়ে কি হবে মাহবুব, সত্যিটা আজ সবাই জেনে যাক। আমি অবাক হয়ে মহিলার দিকে তাকিয়ে রইলাম। তাকে আমি আগে কখনো দেখিনি, কিন্তু বাবার মুখ দেখে বুঝতে পারলাম তিনি এই মহিলাকে খুব ভালো করে চেনেন। মহিলা ধীরে ধীরে নিজের ব্যাগ থেকে একটি নীল রঙের ফাইল বের করলেন। তারপর সেটি আমার হাতে দিয়ে বললেন, এই ফাইলের ভেতরে এমন কিছু নথি আছে যেগুলো প্রমাণ করবে শুধু তোমার সম্পত্তি নয়, তোমার দাদুর শেষ ইচ্ছাকেও কিভাবে পরিকল্পিতভাবে বদলে দেওয়া হয়েছিল। আর সেই কাজটা একজন মানুষ একা করেনি,
মহিলার শেষ কথাটি কেবিনের ভেতরের সবাইকে নিঃশব্দ করে দিল। মা শিরিন আক্তার অবিশ্বাসের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন। বাবা মাহবুব রহমানের মুখে তখন আর আগের সেই কর্তৃত্বের ছাপ নেই, বরং মনে হচ্ছিল বহু বছর ধরে যত্ন করে লুকিয়ে রাখা একটি দেয়াল মুহূর্তের মধ্যেই ভেঙে পড়তে শুরু করেছে। আমি ধীরে ধীরে নীল রঙের ফাইলটি খুললাম। ভেতরে কয়েকটি ছবি, কিছু ব্যাংকের নথি, জমির ক্রয় বিক্রয়ের দলিল এবং হাতে লেখা কয়েকটি চিঠি। প্রতিটি কাগজের সঙ্গে বাবার স্বাক্ষর জড়িয়ে আছে। কিন্তু আমার চোখ আটকে গেল প্রথম ছবিটির ওপর। সেখানে বাবা সেই মহিলার পাশে দাঁড়িয়ে আছেন। ছবির পেছনে লেখা রিসোর্ট উদ্বোধন 2019। অথচ ওই বছর বাবা আমাদের বলেছিলেন তিনি বিদেশে ব্যবসার কাজে গিয়েছিলেন। মা ছবিটি হাতে নিয়ে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলেন। তারপর ধীরে ধীরে বাবার দিকে ঘুরে বললেন, তুমি তো বলেছিলে সিঙ্গাপুরে ছিলে, তাহলে এই ছবি কোথায় তোলা? বাবা কোনো উত্তর দিলেন না। তার নীরবতা যেন সব প্রশ্নের জবাব হয়ে দাঁড়ালো। কেবিনের ভেতরের বাতাস আরও ভারী হয়ে উঠল। মহিলা নিজের পরিচয় দিলেন, আমার নাম সাদিয়া হক। আমি মাহবুব রহমানের ব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাব রক্ষক হিসেবে কাজ করতাম। প্রথমে শুধু চাকরি ছিল, পরে উনি আমাকে বিভিন্ন সম্পত্তির কাগজের নাম ব্যবহার করতে বাধ্য করেন। বলেছিলেন কর সংক্রান্ত সুবিধার জন্য সাময়িকভাবে এটা করতে হবে। তখন বুঝিনি আসলে অন্যের সম্পত্তি নিজের নিয়ন্ত্রণে রাখার জন্য আমাকে ব্যবহার করা হচ্ছে। রাকিব বিস্ময়ে বলল, মানে রিসোর্টটা আপনার? সাদিয়া মাথা নাড়লেন, না, কাগজে আমার নাম আছে, কিন্তু প্রতিটি সিদ্ধান্ত নিতেন তোমার বাবা। আমি শুধু নাম ধার দিয়েছিলাম। পরে সত্যটা বুঝতে পেরে সরে আসতে চাই। তখন উনি আমাকে হুমকি দেন, যদি মুখ খুলি তাহলে আমার বিরুদ্ধে জালিয়াতির মামলা করবেন। বাবা এবার গর্জে উঠলেন, সব মিথ্যা, ও নিজের দোষ ঢাকতে এসব বানিয়ে বলছে। কিন্তু তার কণ্ঠে আগের মতো দৃঢ়তা ছিল না, কারণ সাদিয়ার সঙ্গে সঙ্গে আরেকটি খাম বের করলেন। সেখানে ছিল ব্যাংকের লেনদেনের কাগজ। প্রতিটি বড় অঙ্কের টাকা বাবার ব্যক্তিগত হিসাব থেকে রিসোর্ট নির্মাণে গেছে। আবার রিসোর্টের আয় নিয়মিত বাবার অন্য একটি হিসাবে জমা হয়েছে। অ্যাডভোকেট কাদের ধীরে ধীরে বললেন, এসব নথির সত্যতা আমি যাচাই করেছি। শুধু তাই নয়, রেজিস্ট্রি অফিস থেকেও প্রত্যয়িত অনুলিপি সংগ্রহ করেছি। আদালতে এগুলো টিকবে। আমার মনে হচ্ছিল আমি যেন অন্য একজন মানুষকে দেখছি। এই মানুষটি কি আমার বাবা, যিনি ছোটবেলায় আমাকে সাইকেল চালানো শিখিয়েছিলেন, পরীক্ষায় ভালো ফল করলে কাঁধে তুলে নাচতেন? তিনি কি বছরের পর বছর আমার প্রাপ্য সম্পত্তি লুকিয়ে রেখে অন্যের নামে ব্যবসা চালিয়েছেন? ঠিক তখনই বাবা হঠাৎ আমার বিছানার পাশে এসে দাঁড়ালেন। তার চোখ দুটো লাল, কিন্তু এবার রাগের চেয়ে ক্লান্তি বেশি দেখা যাচ্ছিল। তিনি নিচু গলায় বললেন, এমনি তুই যদি মামলা তুলে নিস, আমি সব ঠিক করে দেব। জমি ফিরিয়ে দেব, গাড়ি ফিরিয়ে দেব, যা চাইবি সব দেব। আমি শান্তভাবে তার দিকে তাকালাম। আজ কেন? এত বছর কোথায় ছিলেন? আমি যখন নিজের গাড়ির কিস্তি দিতে রাত জেগে কাজ করেছি, তখন কি একবারও মনে হয়নি এটা আমার প্রাপ্য ছিল? আপনি কি একবারও ভেবেছিলেন আপনার মেয়ে নিজের অধিকার না জেনে জীবন কাটাচ্ছে? বাবা কোনো উত্তর দিতে পারলেন না। মিস্টার ইয়াসিন এবার প্রথমবারের মতো দৃঢ়কণ্ঠে বললেন, বিষয়টা আর শুধু সম্পত্তি নয়। বিশ্বাস ভেঙে গেলে শুধু টাকা দিয়ে সেটা ফেরত পাওয়া যায় না। কথাটা শুনে বাবা ধীরে ধীরে পিছিয়ে গেলেন। এমন সময় কেবিনে এসআই কামরুল ইসলাম আবার প্রবেশ করলেন। তার হাতে নতুন একটি ফাইল। তিনি সবার দিকে তাকিয়ে বললেন, দুঃখিত, কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য জানাতে হবে। আজকের ঘটনার পর আমরা প্রাথমিক অনুসন্ধান শুরু করেছি। রেজিস্ট্রি অফিস থেকে কয়েকটি নথি সংগ্রহ করা হয়েছে। সেখানে দেখা গেছে গত 4 বছরে মোট 7টি সম্পত্তি বিক্রি হয়েছে। কিন্তু বিক্রির আবেদনপত্রে যেসব স্বাক্ষর ব্যবহার করা হয়েছে তার মধ্যে অন্তত 3টিতে জালিয়াতির সন্দেহ রয়েছে। আমার বুক কেঁপে উঠল। কার স্বাক্ষর? এসআই কামরুল উত্তর দিলেন, মরহুম হাজী আব্দুল করিমের। কেবিনে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। মা নিজের মুখে হাত চাপা দিলেন। রাকিব এক পা পিছিয়ে গিয়ে দেয়ালে হেলান দিল। বাবা চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলেন। এসআই কামরুল আবার বললেন, আমরা নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে অভিযুক্ত করছি না। তবে ফরেনসিক পরীক্ষার জন্য কাগজগুলো পাঠানো হয়েছে। যদি স্বাক্ষর জাল প্রমাণিত হয়, তাহলে বিষয়টি শুধু দেওয়ানি মামলায় থাকবে না, ফৌজদারি অপরাধ হিসেবেও তদন্ত হবে। এই প্রথম বাবার মুখে প্রকৃত ভয় দেখলাম। তিনি ধীরে ধীরে চেয়ারে বসে বললেন, যেন তার শরীর থেকে সমস্ত শক্তি চলে গেছে।
ঠিক তখনই বাবার মোবাইল ফোন বেজে উঠল। তিনি স্ক্রিনের দিকে তাকিয়েই অস্থির হয়ে গেলেন। কলটি কেটে দিতে চাইলেন, কিন্তু এসআই কামরুল বললেন, স্পিকার অন করে কথা বলুন। বাধ্য হয়ে বাবা ফোন রিসিভ করলেন। ওপাশ থেকে আতঙ্কিত কণ্ঠ ভেসে এলো, স্যার, বড় সমস্যা হয়ে গেছে। দুর্নীতি দমন কমিশনের লোকেরা অফিসে এসেছে। তারা পুরনো সব হিসাবপত্র আর জমির ফাইল নিয়ে গেছে। আমরা কিছুই সামলাতে পারছি না। ফোনের লাইন কেটে যেতেই কেবিনে আবার নীরবতা নেমে এলো। আমি বাবার দিকে তাকিয়ে বুঝলাম, এতদিন তিনি ভেবেছিলেন সবকিছু তার নিয়ন্ত্রণে, কিন্তু একদিনে যে সব দিক থেকেই হিসাব চাওয়া শুরু হয়েছে। ঠিক তখনই অ্যাডভোকেট কাদের আমার হাতের দাদুর চিঠিটি আবার তুলে দিয়ে বললেন, আজ থেকে তোমার সামনে দুটি পথ। এক, সব ভুলে গিয়ে আবার চুপ করে থাকা। দুই, তোমার দাদুর শেষ ইচ্ছা পূরণ করা এবং তোমার প্রাপ্য অধিকার ফিরিয়ে আনা। আমি কয়েক মুহূর্ত চুপ করে রইলাম। তারপর ধীরে ধীরে দাদুর চিঠিটা বুকে ধরলাম। ধরে বললাম, আমি প্রতিশোধ চাই না, আমি শুধু সত্যের বিচার চাই। আর আমার সন্তানের জন্য এমন একটি ভবিষ্যৎ রেখে যেতে চাই, যেখানে কেউ তার অধিকার কেড়ে নিতে না পারে। আমার কথাটি শেষ হতেই কেবিনের বাইরে দ্রুত পায়ের শব্দ শোনা গেল। একজন পুলিশ সদস্য দৌড়ে এসে এসআই কামরুলের কানে কিছু বললেন। তার মুখের অভিব্যক্তি মুহূর্তেই বদলে গেল। তিনি আমার দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বললেন, ম্যাডাম, রেজিস্ট্রি অফিসের পুরনো নথি ঘাঁটতে গিয়ে আমরা আরও একটি দলিল পেয়েছি। এসআই কামরুল ইসলামের মুখে শেষ কথাটি শোনার পর কেবিনের ভেতরে আর কেউ একটি শব্দও উচ্চারণ করল না। দাদুর মৃত্যুর 1 সপ্তাহ আগে আরেকটি উইল করেছিলেন, আর সেই উইলে এমন একজন উত্তরাধিকারীর নাম ছিল যার কথা আমাদের পরিবারের কেউ কোনোদিন শোনেনি। আমি ধীরে ধীরে বিছানার কিনারা শক্ত করে ধরলাম। মনে হচ্ছিল একটার পর একটা সত্য সামনে আসছে, আর আমি নিজের পরিবারকে নতুন করে চিনছি। এসআই কামরুল ফাইলটি খুলে ভেতর থেকে একটি প্রত্যয়িত অনুলিপি বের করলেন। তিনি বললেন, মূল উইলটি আদালতের নির্দেশে সংরক্ষিত আছে, তবে এই অনুলিপির রেজিস্ট্রি অফিস থেকে সংগ্রহ করা হয়েছে। এখানে স্পষ্ট লেখা আছে, হাজী আব্দুল করিম সাহেব তার পূর্বের উইলের কিছু অংশ সংশোধন করেছিলেন। অ্যাডভোকেট কাদের এগিয়ে এসে নথিটি হাতে নিলেন। কয়েক মুহূর্ত মনোযোগ দিয়ে পড়ার পর তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তিনি ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে বললেন, এমনি তোমার দাদু আগের সিদ্ধান্ত পরিবর্তন করেননি, বরং তিনি আরও একজন মানুষের অধিকার নিশ্চিত করতে চেয়েছিলেন। আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম, কে তিনি? কাদের সাহেব উত্তর দেওয়ার আগেই এসআই কামরুল বললেন, নামটি হলো সাবিনা আক্তার। নামটি শুনে আমি বিভ্রান্ত হয়ে গেলাম। আমাদের আত্মীয় স্বজনের মধ্যে এই নামে কাউকে আমি কখনো শুনিনি। মাও অবাক হয়ে বললেন, আমি এই নামের কাউকে চিনি না। কিন্তু বাবার প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন। তার মুখের রং মুহূর্তের মধ্যেই বদলে গেল। তিনি চেয়ারের হাতল এত জোরে চেপে ধরলেন যে আঙ্গুলের গিঁট সাদা হয়ে উঠল। তার এই আচরণই বুঝিয়ে দিল নামটি তার অচেনা নয়। এসআই কামরুল ধীরে ধীরে বললেন, প্রাথমিক অনুসন্ধানে আমরা জানতে পেরেছি সাবিনা আক্তার গত 15 বছর ধরে একটি বৃদ্ধাশ্রমে বসবাস করছেন। আশ্চর্যের বিষয় হলো, প্রতি মাসে তার চিকিৎসা ও থাকার খরচ একটি বেনামি ব্যাংক হিসাব থেকে পরিশোধ করা হতো। সেই হিসাবের সঙ্গে মাহবুব রহমান সাহেবের ব্যবসায়িক প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের মিল পাওয়া গেছে। কেবিনে উপস্থিত সবাই একসঙ্গে বাবার দিকে তাকালো। এবার আর তিনি অস্বীকার করলেন না। দীর্ঘক্ষণ নীরব থাকার পর তিনি গভীর শ্বাস নিয়ে বললেন, হ্যাঁ, আমি সাবিনাকে চিনি। মা যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলেন না। তিনি কাপা গলায় বললেন, কে সে? বাবা ধীরে ধীরে মাথা নিচু করলেন। অনেকক্ষণ পর তার মুখ থেকে বেরিয়ে এলো এমন একটি সত্য যা শুনে আমার বুক কেঁপে উঠল। সাবিনা আমার বড় বোন। আমরা সবাই হতবাক হয়ে গেলাম। আমি বিস্ময়ে বললাম, আমার ফুফু? কিন্তু আমাদের তো কখনো বলেননি। বাবা চোখ বন্ধ করে বললেন, কারণ আব্বা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। এই কথাটাই আমি সবাইকে বলতাম, কিন্তু সত্যিটা ভিন্ন ছিল। অ্যাডভোকেট কাদের ধীরে ধীরে বললেন, হ্যাঁ, সত্যিটা ভিন্ন। হাজী আব্দুল করিম কখনো তার মেয়েকে ত্যাগ করেনি, বরং তিনি মৃত্যুর আগ পর্যন্ত তার খোঁজ রেখেছেন। শেষ উইলে তিনি লিখে গিয়েছিলেন তার ছেলে মাহবুব রহমান যেন প্রতি মাসে সাবিনার ভরণ পোষণের দায়িত্ব পালন করে এবং তার অংশের সম্পত্তি কখনো বিক্রি না করে। আমি হতবাক হয়ে বাবার দিকে তাকিয়ে রইলাম। তাহলে ফুপুর সম্পত্তির কি হয়েছে?
কাদের সাহেব ফাইলের আরেকটি কাগজ সামনে ধরলেন। সেটাই সবচেয়ে বড় প্রশ্ন, কারণ এই অংশের জমিগুলোর অধিকাংশই পরে বিক্রি হয়ে গেছে। কথাটি শুনে বাবার কপাল ঘামে ভিজে উঠল। ঠিক তখনই সাদিয়া হক ধীরে ধীরে বললেন, আমি জানি ওই জমির টাকা কোথায় গেছে। সবাই তার দিকে তাকালো। তিনি শান্ত গলায় বললেন, রিসোর্টের পেছনে শুধু দাদুর জমির টাকা নয়, সাবিনাপার অংশের টাকাও ব্যবহার করা হয়েছে। তখন আমি হিসাব বিভাগে ছিলাম। সব লেনদেন আমার চোখের সামনে হয়েছে। মা হঠাৎ আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি বাবার সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, তুমি শুধু নিজের মেয়ের অধিকারী কেড়ে নাওনি, নিজের বোনের সঙ্গে প্রতারণা করেছ। বাবা কিছু বলতে গিয়ে থেমে গেলেন। রাকিব ধীরে ধীরে পেছনে সরে গেল। এতক্ষণ পর্যন্ত সে বাবাকে সমর্থন করার চেষ্টা করছিল, কিন্তু এবার তার চোখেও হতাশা স্পষ্ট। সে নিচু গলায় বলল, আব্বু, আমি যদি আজ এসব না শুনতাম তাহলে হয়তো কোনো দিনই জানতাম না আমরা আসলে কি মিথ্যার মধ্যে বড় হয়েছি। কেবিনের ভেতর আবারও দীর্ঘ নীরবতা নেমে এলো। কিছুক্ষণ পর এসআই কামরুলের ফোন বেজে উঠল। তিনি ফোন ধরে কয়েক মুহূর্ত কথা বললেন, তারপর কল কেটে সবার দিকে তাকালেন। আমরা বৃদ্ধাশ্রমের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। সাবিনা আক্তার এখনও জীবিত আছেন, তবে তার শারীরিক অবস্থা খুবই খারাপ। তিনি বারবার একটি কথাই বলছেন, মৃত্যুর আগে তিনি তার ভাই মাহবুব রহমানের সঙ্গে একবার দেখা করতে চান। বাবা মাথা তুলে তাকালেন। তার চোখ দুটো ভিজে উঠেছে। আমি জীবনে প্রথমবার দেখলাম তিনি কান্না লুকানোর চেষ্টা করছেন। ধীরে ধীরে তিনি বললেন, আমি আমি ওর সামনে যাওয়ার মুখ হারিয়ে ফেলেছি। অ্যাডভোকেট কাদের দৃঢ়কণ্ঠে উত্তর দিলেন, মুখ হারিয়েছেন অনেক আগেই। এখন আপনার সামনে দুটি পথ, সত্য স্বীকার করা অথবা আইনের সামনে দাঁড়ানো। ঠিক সেই সময় হাসপাতালের কেবিনের দরজা আবার খুলে গেল। একজন কনস্টেবল দ্রুত ভেতরে এসে এসআই কামরুলের হাতে একটি সিল করা খাম দিলেন। খামটি খুলে কয়েকটি কাগজ পড়তেই এসআই কামরুলের মুখের অভিব্যক্তি বদলে গেল। তিনি ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে বললেন, ম্যাডাম, ফরেনসিক রিপোর্ট এসে গেছে। দুঃখের সঙ্গে জানাচ্ছি, আপনার দাদুর স্বাক্ষর সত্যি জাল করা হয়েছে। আর রিপোর্টে আরও একটি বিষয় নিশ্চিত হয়েছে, জাল স্বাক্ষরের নিচে থাকা সাক্ষীদের একজন এখনও জীবিত আছেন এবং তিনি আদালতে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন। ফরেনসিক রিপোর্টের কথা শোনার পর কেবিনের ভেতরে এমন নীরবতা নেমে এলো যেন কেউ নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছে। এতক্ষণ পর্যন্ত যেসব অভিযোগ নিয়ে বিতর্ক চলছিল সেগুলো এখন আর শুধু সন্দেহ নয়, আইনগত তদন্তে নতুন মাত্রা পেতে যাচ্ছে। আমি ধীরে ধীরে মাথা নিচু করলাম। আমার ভেতরের কোনো বিজয়ের অনুভূতি ছিল না, বরং বুকের ভেতর এক ধরনের শূন্যতা জমে উঠছিল। একজন মেয়ে হিসেবেই আমি কোনোদিনও চাইনি নিজের বাবাকে এভাবে আইনের মুখোমুখি দাঁড়াতে হয়। আমি শুধু চেয়েছিলাম তিনি একদিন নিজের ভুল স্বীকার করবেন। কিন্তু এখন ঘটনাগুলো এমন জায়গায় এসে পৌঁছেছে যেখান থেকে আর কেউ সহজে ফিরে যেতে পারবে না। এসআই কামরুল টেবিলের ওপর ফরেনসিক রিপোর্টটি রেখে বললেন, স্বাক্ষর বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে হাজী আব্দুল করিম সাহেবের নামে ব্যবহৃত 3টি স্বাক্ষর তার আসল স্বাক্ষরের সঙ্গে মেলে না। এছাড়া যিনি ওই দলিলের সাক্ষী হিসেবে স্বাক্ষর করেছিলেন তিনি বর্তমানে কুমিল্লায় বসবাস করছেন। তার প্রাথমিক জবানবন্দি নেওয়া হয়েছে। তিনি দাবি করেছেন দলিলের স্বাক্ষর করার সময় তাকে সম্পূর্ণ ভিন্ন তথ্য দেওয়া হয়েছিল। তিনি জানতেন না যে পরে সেই নথি ব্যবহার করে সম্পত্তির মালিকানা পরিবর্তন করা হবে। অ্যাডভোকেট কাদের ধীরে ধীরে বললেন, এই সাক্ষ্য যদি আদালতে একইভাবে থাকে তাহলে মামলার মোড় পুরোপুরি বদলে যাবে। বাবা চুপচাপ বসেছিলেন। অনেকক্ষণ পর তিনি ধীর গলায় বললেন, আমি একটা ভুল করেছি, কিন্তু সবকিছু আমার একার সিদ্ধান্ত ছিল না। আমি সঙ্গে সঙ্গে তার দিকে তাকালাম। মানে? তিনি কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলেন, তারপর বললেন, দাদু মারা যাওয়ার পর আমাদের ব্যবসায় অনেক বড় আর্থিক সংকট তৈরি হয়েছিল। কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী আমাকে চাপ দিচ্ছিল। আমি যদি কিছু সম্পত্তি বিক্রি না করতাম তাহলে পুরো ব্যবসা ভেঙে পড়ত। তখন আমি ভেবেছিলাম পরে সব ঠিক করে দেব, কিন্তু একটার পর একটা ভুল সিদ্ধান্ত আমাকে এমন জায়গায় নিয়ে গেছে যেখান থেকে আর বের হতে পারিনি। আমি শান্ত গলায় বললাম, ভুল আর প্রতারণা এক জিনিস নয় আব্বু। আপনি যদি প্রথম দিনই সত্য বলতেন তাহলে হয়তো আমরা সবাই মিলে সমস্যার সমাধান করতে পারতাম, কিন্তু আপনি মিথ্যার ওপর আরেকটা মিথ্যা দাঁড় করিয়েছেন।
মিস্টার ইয়াসিনও বললেন, মানুষ ব্যবসার ক্ষতির মুখে পড়তে পারে, কিন্তু সেই ক্ষতি পূরণ করতে নিজের মেয়ের অধিকার কেড়ে নেওয়ার কোনো নৈতিক বা আইনগত অধিকার কারও নেই। বাবা মাথা নিচু করে রইলেন। ঠিক তখনই হাসপাতালের কেবিনে একজন চিকিৎসক প্রবেশ করলেন। তিনি আমার রিপোর্ট দেখে বললেন, রোগীর অবস্থা এখন স্থিতিশীল, তবে তাকে অন্তত 1 সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। কোনো মানসিক চাপ দেওয়া যাবে না। ডাক্তার চলে যাওয়ার পর আমি ইয়াসিনের দিকে তাকিয়ে বললাম, আমি বাড়ি ফিরতে চাই না, অন্তত এখন না। ইয়াসিন মাথা নেড়ে বললেন, তুমি যেখানেই থাকতে চাও আমরা সেখানেই থাকব। মা এতক্ষণ নীরবে সব শুনছিলেন। এবার তিনি ধীরে ধীরে আমার বিছানার পাশে এসে বসলেন। তার চোখ লাল হয়ে গেছে। তিনি আমার হাত ধরে বললেন, মা, আমি সত্যি কিছু জানতাম না। যদি জানতাম কোনোদিন এসব হতে দিতাম না। আমি মায়ের হাত চেপে ধরলাম। আমি জানি আম্মু, কিন্তু এখন আমাদের সবাইকে সত্যের পাশেই দাঁড়াতে হবে। মা নীরবে মাথা নাড়লেন। পরদিন সকালে আদালতে প্রাথমিক আবেদন জমা দেওয়া হলো। অ্যাডভোকেট কাদের সব নথি প্রস্তুত করেছিলেন। গাড়ির মালিকানা, দাদুর উইল, সম্পত্তির দলিল, ব্যাংকের লেনদেন, ফরেনসিক রিপোর্ট সব একসঙ্গে আদালতে দাখিল করা হলো। একই সঙ্গে আদালতের কাছে আবেদন করা হলো যাতে বিতর্কিত সম্পত্তিগুলো মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আর বিক্রি বা হস্তান্তর করা না যায়। আবেদন গ্রহণ করে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করলেন। এই খবর প্রকাশ হতে খুব বেশি সময় লাগলো না। বিকেলের মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ল একজন প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে নিজের মেয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ, জাল স্বাক্ষরের তদন্ত এবং আদালতের নিষেধাজ্ঞা। মাহবুব রহমানের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে সাংবাদিকদের ভিড় জমতে শুরু করলো। এক এক করে তার বহু পুরনো ব্যবসায়িক সহযোগীও দূরত্ব তৈরি করতে লাগলেন। রাকিব প্রথম বারের মতো আমার কেবিনে একা এসে দাঁড়ালো। তার চোখে মুখে ক্লান্তি। সে ধীরে ধীরে বলল, আপু, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। সেদিন আমি তোমার পাশে দাঁড়াইনি, কারণ আমি ছোটবেলা থেকেই বিশ্বাস করতাম আব্বু কখনো ভুল করতে পারেন না। আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম। তারপর বললাম, ক্ষমা চাওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ হলো এখন থেকে সত্যের পাশে দাঁড়ানো। রাকিব দৃঢ়ভাবে মাথা নাড়ল। আমি আদালতে সত্যিটাই বলবো, যতটুকু জানি সব বলবো। তার কথায় আমার বুকটা একটু হালকা হয়ে গেল। ঠিক তখনই এসআই কামরুল আবার ফোন পেলেন। তিনি ফোন রেখে দ্রুত কেবিনে ঢুকে বললেন, নতুন একটি তথ্য পাওয়া গেছে। মাহবুব রহমান সাহেবের পুরনো অফিসের গুদাম থেকে কয়েকটি বাক্স উদ্ধার করা হয়েছে। সেখানে বহু বছরের হিসাব খাতা, মূল দলিলের কপি এবং কিছু অডিও রেকর্ডিং পাওয়া গেছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, অডিও রেকর্ডিং? তিনি মাথা নাড়লেন, হ্যাঁ। প্রাথমিকভাবে জানা গেছে এগুলো প্রায় 10 বছর আগের। যদি রেকর্ডিংগুলো আসল হয়, তাহলে সেখানে সম্পত্তির লেনদেন নিয়ে কয়েকজনের কথোপকথন রয়েছে। সেই কথোপকথনে কারা আছে তা এখনও নিশ্চিত করা যায়নি। বাবা এতক্ষণ চুপচাপ ছিলেন, কিন্তু অডিও রেকর্ডিং কথাটি শুনেই তিনি হঠাৎ মাথা তুলে তাকালেন। তার চোখে এমন আতঙ্ক ফুটে উঠল যা আমি আগে কখনো দেখিনি। তিনি নিজের অজান্তে ফিসফিস করে বললেন, না, ওই রেকর্ডগুলো নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল। বাবার মুখ থেকে অসাবধানতা বশত বেরিয়ে যাওয়া কথাটি, ওই রেকর্ডগুলো তো নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল, কেবিনে উপস্থিত প্রত্যেকের কানে স্পষ্ট পৌঁছে গেল। এসআই কামরুল এক মুহূর্ত সময় নষ্ট করলেন না। তিনি নিজের নোটবুকে কথাটি লিখে নিয়ে শান্ত গলায় বললেন, মাহবুব রহমান সাহেব, আপনার এই বক্তব্য তদন্তের অংশ হিসেবে নথিভুক্ত করা হবে। বাবার সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন তিনি বড় ভুল করে ফেলেছেন। তিনি আর কোনো কথা বললেন না, শুধু চেয়ারে বসে 2 হাত দিয়ে মুখ ঢেকে রাখলেন। আমি তার দিকে তাকিয়ে বুঝতে পারছিলাম এতদিন ধরে যে আত্মবিশ্বাস নিয়ে তিনি সবকিছু নিয়ন্ত্রণ করছিলেন, সেই আত্মবিশ্বাস আজ সম্পূর্ণ ভেঙে পড়েছে। কিন্তু আমার ভেতরে কোনো আনন্দ ছিল না, বরং মনে হচ্ছিল সত্য সামনে আসতে যত দেরি হয়েছে, ক্ষতও তত গভীর হয়েছে। পরদিন সকালে তদন্তকারী দল মাহবুব রহমানের পুরনো অফিসে উদ্ধার করা বাক্সগুলো আদালতের অনুমতি নিয়ে খুলল। সেখানে বছরের পর বছর জমে থাকা হিসাবের খাতা, বিক্রয় চুক্তি, ব্যক্তিগত ডায়েরি, কিছু পেনড্রাইভ এবং একটি পুরনো ডিজিটাল ভয়েস রেকর্ডার পাওয়া গেল। ফরেনসিক বিশেষজ্ঞরা ভয়েস রেকর্ডারটি পরীক্ষা করে দেখলেন ভেতরের তথ্য মুছে ফেলা হলেও সম্পূর্ণ নষ্ট হয়নি। প্রযুক্তিগতভাবে বেশিরভাগ অডিও পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।
কয়েক ঘন্টা পর এসআই কামরুল হাসপাতালের কেবিনে এসে জানালেন, আমরা রেকর্ডিংগুলোর প্রাথমিক অংশ শুনেছি। সেখানে কয়েকজনের কথোপকথন রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একটি রেকর্ডিংয়ে আপনার বাবার কণ্ঠ স্পষ্টভাবে শনাক্ত করা গেছে। বাবা মাথা নিচু করেই বসেছিলেন, তিনি একবারও প্রতিবাদ করলেন না। এসআই কামরুল বললেন, রেকর্ডিংয়ে সম্পত্তির কাগজ পরিবর্তন, পুরনো দলিল লুকিয়ে রাখা এবং নতুন দলিল তৈরি করার বিষয়ে আলোচনা হয়েছে। তবে আরও একজন ব্যক্তির কণ্ঠ বারবার শোনা যাচ্ছে। আমরা এখন তার পরিচয় নিশ্চিত করতে পারিনি। কয়েকদিন পর আদালতে প্রথম শুনানির দিন নির্ধারণ করা হলো। চিকিৎসকের অনুমতি নিয়ে আমি সীমিত সময়ের জন্য আদালতে উপস্থিত হলাম। আমার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে আদালত আমাকে আলাদা বিশ্রামের ব্যবস্থা করে দিলেন। আদালত কক্ষ মানুষের ভিড়ে পরিপূর্ণ। সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী সবাই এই মামলার দিকে তাকিয়েছিল। বিচারক প্রথমে বললেন, এই মামলায় পারিবারিক সম্পর্কের চেয়ে আইনের শাসনই অগ্রাধিকার পাবে। সরকারি কৌশলী একে একে প্রমাণ উপস্থাপন করতে শুরু করলেন। প্রথমে গাড়ির মালিকানার কাগজ, তারপর দাদুর আসল উইল, ফরেনসিক রিপোর্ট, ব্যাংকের লেনদেন, আর শেষে উদ্ধার হওয়া অডিও রেকর্ডিংয়ের প্রতিলিপি। আদালতের অনুমতি নিয়ে রেকর্ডিংয়ের একটি অংশ বাজানো হলো। কক্ষে নিস্তব্ধতা নেমে এলো। রেকর্ডিংয়ে বাবার কণ্ঠ ভেসে এলো, মূল কাগজটা আলাদা করে রাখো। নতুন দলিল তৈরি হলে কেউ কিছু বুঝবে না। ইনি এখন ছোট, বড় হলেও ও কিছু জানবে না। এরপর আরেকটি অপরিচিত কণ্ঠ বলল, কিন্তু হাজী সাহেবের স্বাক্ষর? বাবা উত্তর দিয়েছিলেন, সেটা আমি সামলে নেব। অডিও শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আদালত কক্ষকে চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ল। আমি মাথা নিচু করে বসে রইলাম। এত বছর ধরে যে মানুষটিকে নিঃশর্ত বিশ্বাস করেছি, তার নিজের কণ্ঠে আজ সত্য প্রকাশ পেল। বিচারক বাবার দিকে তাকিয়ে বললেন, আপনি কি রেকর্ডিং অস্বীকার করছেন? বাবা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। কয়েক সেকেন্ড নীরব থাকার পর তিনি বললেন, না, কণ্ঠ আমারই। এই একটি বাক্য আদালতের পরিবেশ পুরো বদলে দিল। কিন্তু ঠিক তখনই প্রতিরক্ষা আইনজীবী উঠে দাঁড়িয়ে বললেন, মাননীয় আদালত, আমার মক্কেল স্বীকার করছেন যে তিনি আর্থিক সংকটে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে তিনি একা ছিলেন না। এই ঘটনার সঙ্গে আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত। তাদের নাম প্রকাশ না করার সুযোগ তিনি আদালতের কাছে যান। বিচারক অনুমতি দিলেন। সবাই ভেবেছিল বাবা হয়তো নিজের ব্যবসায়িক সহযোগীদের নাম বলবেন, কিন্তু তিনি যে নামটি উচ্চারণ করলেন সেটি শুনে পুরো আদালত স্তব্ধ হয়ে গেল। এই পরিকল্পনার শুরুটা করেছিল আমার ছোট ভাই সাইফুর রহমান। আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। রাকিবও অবাক হয়ে উঠে দাঁড়ালো। মা ফিসফিস করে বললেন, সাইফুর? কিন্তু সে তো 10 বছর আগে বিদেশে চলে গেছে। বাবা ধীরে ধীরে মাথা নাড়লেন, না, সে পালিয়ে গেছে। কারণ যার স্বাক্ষর তৈরির ব্যবস্থা সেই করেছিল। সব দোষ আমি নিজের উপর নিয়েছিলাম। ভেবেছিলাম একদিন সব ঠিক করে দেব, কিন্তু আর পারিনি। আদালত সঙ্গে সঙ্গে সাইফুর রহমানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল। ঠিক তখনই এসআই কামরুল আদালতে নতুন একটি নথি জমা দিলেন। তিনি বললেন, মাননীয় আদালত, আজ সকালে আমরা ইমিগ্রেশন বিভাগ থেকে তথ্য পেয়েছি। সাইফুর রহমান গত সপ্তাহে গোপনে দেশে ফিরেছেন এবং কয়েক ঘন্টা আগে তাকে ঢাকার একটি বাসা থেকে আটক করা হয়েছে। এই সংবাদ আদালতে উপস্থিত সবাইকে নতুন করে বিস্মিত করল। আমি বুঝতে পারলাম, এতদিন যে রহস্যকে আমরা একজন মানুষের অপরাধ বলে ভেবেছিলাম, তার শিকড় আরও গভীরে ছড়িয়েছিল। আর এখন সেই শিকড় একে একে মাটি ফুঁড়ে বাইরে আসতে শুরু করেছে। আদালত কক্ষে সাইফুর রহমানকে আনা হলে চারিদিকে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। এতদিন যার নাম শুধু কথার মধ্যে ছিল, তিনি আজ সবার সামনে দাঁড়িয়ে আছেন। চুলে পাক ধরেছে, মুখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে এখনও সেই অস্থিরতা। বিচারক তার পরিচয় নিশ্চিত করার পর জিজ্ঞেস করলেন, আপনি কি এই মামলার সঙ্গে কোনোভাবে জড়িত? প্রথমে তিনি সবকিছু অস্বীকার করলেন, কিন্তু তদন্তকারী কর্মকর্তা একে একে ব্যাংকের লেনদেন, বিদেশে টাকা পাঠানোর তথ্য, জাল দলিল তৈরির কাগজ এবং উদ্ধার হওয়া অডিও রেকর্ডিংয়ের পূর্ণাঙ্গ প্রতিবেদন আদালতে উপস্থাপন করলেন। এরপর তার পক্ষে মিথ্যা ধরে রাখা সম্ভব হলো না। দীর্ঘ নীরবতার পর তিনি মাথা নিচু করে বললেন, হ্যাঁ, আমি জড়িত ছিলাম, কিন্তু শুরুটা আমি করিনি। বড় ভাই আর্থিক সংকটে ছিলেন। আমি বলেছিলাম, কয়েকটা কাগজ বদলে সাময়িকভাবে টাকা জোগাড় করি, পরে সব আগের মতো করে দেব।
কিন্তু সেই সাময়িক সিদ্ধান্তই বছরের পর বছর অপরাধে পরিণত হয়েছে। আদালত কক্ষে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। বাবা ধীরে ধীরে চোখ বন্ধ করলেন। তিনি আর কোনো অজুহাত দিলেন না। বিচারক তার দিকে তাকিয়ে বললেন, আপনি কি কিছু বলতে চান? বাবা উঠে দাঁড়িয়ে আমার দিকে তাকালেন। তার চোখে প্রথমবারের মতো অহংকারের বদলে অনুশোচনা দেখলাম। তিনি ধীরে ধীরে বললেন, আমি শুধু সম্পত্তি হারাইনি, নিজের পরিবারকেও হারিয়েছি। আমি ভেবেছিলাম টাকা দিয়ে সব ঠিক করা যায়, কিন্তু আজ বুঝলাম বিশ্বাস একবার ভেঙে গেলে পৃথিবীর কোনো সম্পদ দিয়ে তার ফেরানো যায় না। এমনি আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তোমার মায়ের কাছে ক্ষমা চাইছি, ইয়াসিনের কাছে ক্ষমা চাইছি, আমার বোন সাবিনের কাছেও ক্ষমা চাইছি। তোমরা যদি কোনোদিন আমাকে ক্ষমাও না করো, তবু আমি এই অপরাধ স্বীকার করছি। পুরো আদালত নিস্তব্ধ হয়ে গেল। সরকারি কৌশলী আদালতের কাছে আবেদন করলেন সম্পত্তি আত্মসাৎ, জাল স্বাক্ষর ব্যবহার, প্রতারণা এবং বেআইনি সম্পত্তি হস্তান্তরে অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়া হোক। বিচারক দীর্ঘ শুনানি শেষে অন্তর্বর্তী আদেশ দিলেন, ইন্নির নামে থাকা সব সম্পত্তি অবিলম্বে তার দখলে ফিরিয়ে দিতে হবে। মার্সিডিজ গাড়ির মালিকানা পুনরায় নিশ্চিত করতে হবে। সাবিনা আক্তারের অংশের সম্পত্তি পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করতে হবে এবং মামলার চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত বিতর্কিত সব সম্পত্তি রাষ্ট্রের তত্ত্বাবধানে থাকবে। একই সঙ্গে মাহবুব রহমান ও সাইফুর রহমানের বিরুদ্ধে ফৌজদারি বিচার চলবে বলে নির্দেশ দেওয়া হলো। আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকেরা আমাকে ঘিরে ধরলেন। কেউ কেউ জানতে চাইলেন, আপনি কি আপনার বাবাকে ক্ষমা করবেন? আমি কিছুক্ষণ নীরব থেকে বললাম, ক্ষমা ব্যক্তিগত বিষয়, কিন্তু ন্যায় বিচার সামাজিক বিষয়। আমি চাইনি আমার বাবা শাস্তি পান। আমি শুধু চেয়েছিলাম সত্য লুকিয়ে না থাকুক, কারণ একটি পরিবারের ভেতরে অন্যায় চাপা পড়ে গেলে একদিন তা পুরো সমাজের জন্য বিপদ হয়ে দাঁড়ায়। কয়েক সপ্তাহ পর আমি হাসপাতাল থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরলাম। তবে এবার আর বাবা মায়ের বাড়িতে নয়, আমি আর মিস্টার ইয়াসিন আমাদের ছোট্ট বাসায় ফিরে এলাম। আদালতের নির্দেশ অনুযায়ী আমার মার্সিডিজ গাড়িটিও ফিরে পেলাম, কিন্তু গাড়ির চাবি হাতে নিয়ে আমার কোনো আনন্দ হলো না। মনে হচ্ছিল এই চাবির মূল্য টাকা নয়, এটি আমাকে আমার আত্মসম্মানের কথা মনে করিয়ে দেয়। এর কিছুদিন পর আমরা বৃদ্ধাশ্রমে গেলাম সাবিনা ফুপুর সঙ্গে দেখা করতে। তিনি অনেক দুর্বল হয়ে গিয়েছিলেন। আমাকে দেখে তার চোখ ভিজে উঠল। আমি তার হাত ধরে বললাম, ফুফু, আপনার অধিকার কেউ আর কেড়ে নিতে পারবে না। তিনি মৃদু হেসে বললেন, আমার জন্য আর কিছুই চাই না মা, শুধু চাই তোমরা যেন একে অপরের সঙ্গে সত্য লুকিয়ে না রাখো। তার এই কথাগুলো আমার হৃদয়ে গভীরভাবে গেঁথে রইল। রাগিবও বদলে গিয়েছিল। সে নিজে থেকে মেহেজাবিনকে নিয়ে আমাদের বাসায় এলো। আমার সামনে দাঁড়িয়ে বলল, আপু, আমি সবসময় ভাবতাম পরিবার মানে বড়দের কথা নিঃশর্তে মেনে নেওয়া। আজ বুঝেছি পরিবার মানে সত্যের পাশে দাঁড়ানো। আমি ওকে জড়িয়ে ধরলাম। আমাদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল সেটা ধীরে ধীরে কমতে শুরু করলো। মেহেজাবিনও আমার কাছে ক্ষমা চাইল। সে স্বীকার করল লোভ আর ভুল বোঝাবুঝির কারণে সেদিন সে অন্যের পাশে দাঁড়িয়েছিল। অন্যদিকে বাবা কারাগারে যাওয়ার আগে একটি চিঠি পাঠালেন। সেখানে তিনি লিখেছিলেন, আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি যখন ভেবেছিলাম আমার সন্তানের অধিকারও আমার সম্পত্তি। অথচ সন্তান কখনো সম্পত্তি নয়, তারা আমানত। যদি কখনো মুক্ত হয়ে ফিরে আসি, নতুন করে একজন ভালো বাবা হওয়ার চেষ্টা করব। চিঠিটি পড়ে আমার চোখ ভিজে উঠেছিল। আমি জানতাম অতীত বদলানো যাবে না, কিন্তু একজন মানুষ যদি সত্যি নিজের ভুল বুঝতে পারে, সেটাও একটি বড় পরিবর্তন। ঠিক 1 মাস পর আমাদের ঘরে এক নতুন অতিথি এলো। আল্লাহর অশেষ রহমতে আমি একটু সুস্থ কন্যা সন্তানের জন্ম দিলাম। তাকে প্রথমবার কোলে নিয়ে মিস্টার ইয়াসিন মুচকি হেসে বললেন, ও বড় হয়ে যেন কোনোদিন নিজের অধিকার চাইতে ভয় না পায়। আমি আমাদের মেয়ের ছোট্ট আঙ্গুল শক্ত করে ধরে মনে মনে প্রতিজ্ঞা করলাম, আমি তাকে কখনো মিথ্যার উপর দাঁড়ানো কোনো সম্পর্ক শেখাবো না। তাকে শেখাবো সত্য কখনো সহজ হয় না, কিন্তু শেষ পর্যন্ত সত্যই মানুষের সবচেয়ে বড় শক্তি। হাসপাতালের জানালার বাইরে তখন সকালের সূর্য উঠছিল। নতুন আলোয় পৃথিবীটা যেন নতুন করে শুরু হচ্ছিল। আমি বুঝতে পারলাম এই লড়াই শুধু একটি গাড়ি বা কিছু সম্পত্তির জন্য ছিল না। এই লড়াই ছিল আত্মসম্মান, ন্যায় বিচার এবং একজন মায়ের ভবিষ্যৎ সন্তানের জন্য একটি সৎ পৃথিবী রেখে যাওয়ার লড়াই। সমাপ্ত।